আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম 94 দিন 17 ঘন্টা আগে। তো এই 94 দিন 17 ঘন্টার পরে এই পর্যন্ত আমি এখনো একটাও ভিডিও আপলোড করি নাই। এই বিগত কিছু সময় আমার লাইফে অনেক প্রবলেম চলতেছিল, মানে অনেক প্যারার মধ্যে ছিলাম। এখন এত দিন এত প্যারা নেওয়ার পরে এখন আবারও ভিডিও বানানোর জন্য বইসা পড়ছি। যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে এখন রেগুলার হওয়ার জন্য আরো একবার চেষ্টা করব। এই চেষ্টা এর আগে অবশ্য অনেকবার করছি, কিন্তু এখন আরো একবার চেষ্টা করব। চ্যানেলের অবস্থা বর্তমানে অনেক খারাপ, বহুত খারাপ, এতই খারাপ যে দেখার মতো না। তো দেখা যাক ভিডিও আপলোড করলে অবস্থা ভালো হয় কিনা। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি একটা জব খুঁজতাছি, ইচ্ছা আছে জবের পাশাপাশি এখন থেকে ইউটিউবটা কন্টিনিউ করব। এই বেকারত্ব, ডিপ্রেশন ইত্যাদি এগুলা থেকে একেবারে যেন চিরতরে বের হয়ে আসতে পারি, এটার জন্য আপনাদের কাছে দোয়া চাই। যাই হোক, গল্পের শুরুতে একটি ভয়েস আমাদের বলে, আজ থেকে কিছু সময় আগে বেনেডিক্ট ফ্রাঙ্কলিন, মির্কো টেসলা আর রাইজো ইয়াশিমা নামক কিছু প্রতিভাশালী লোক এই পৃথিবীতে ছিল, যারা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে সাধারণ মানুষদের কাছে খুব সহজেই পৌঁছে দেওয়ার কাজ করত। কিন্তু তারা অনেক অল্প বয়সেই এই দুনিয়া থেকে চলে যায়। আর তারপরেই একটা ভিন্ন প্রযুক্তি উদ্ভব হয়েছিল। মানুষজন ধোঁয়া বা বাষ্প দিয়ে গাড়ি ও অন্যান্য মেশিন চালাতে শুরু করে। যেমন একটা বড় পাত্রে যদি পানি গরম করা হয়, তাহলে পানি খুব গরম হয়ে গেলে বাষ্প তৈরি হয়। এই বাষ্প বা স্টিমের প্রেসার অনেক শক্তিশালী হয়ে থাকে, আর এই প্রেসারকে পাইপের মাধ্যমে ইঞ্জিনে পাঠানো হয়। এই বাষ্প একটি টারবাইনকে জোরে ধাক্কা দিলে টারবাইন ঘুরতে শুরু করে। সেই ঘূর্ণন চাকার সঙ্গে যুক্ত থাকলে গাড়ি চলতে শুরু করে, অথবা অন্য কোনো যন্ত্রের সাথে যুক্ত থাকলে সেই যন্ত্রটা চালু হয়ে যায়। আর এখন মানুষেরা এভাবেই জীবনযাপন করছে। তখন আমরা ট্রেনে দুইটা ছেলেকে দেখি। যেই ছেলেটা বই পড়ছে, এই ছেলেটার নাম হলো সেইরোকু সাকামোতো। তার কোলে আমরা তার ছোট ভাইকে দেখতে পাই, তার নাম হলো কিহাচি সাকামোতো। সেইরোকু সাকামোতো 20th সেঞ্চুরির একটা ইলেকট্রিক্যাল ক্যাটালগ পড়ছিল, আর তার ছোট ভাইকে বলছিল, আমি এমন একটা কিছু খুঁজে বের করতে চাই যাতে তোমার মতো প্রতিভাশালী ছেলেরা এই যুগেই যেন অনেক উপরে যেতে পারে। আমি যেন এই যুগে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে যোগ করতে পারি। ছোট ভাই বলে, আমি কখনো বুঝতেই পারি না আপনি এগুলো কি বলছেন। তখন বড় ভাই তার ছোট ভাইকে কোলে উঠিয়ে বলে, তুমি একদিন সবকিছু বুঝতে পারবে, শুধু এই দুনিয়াটাকে একটু অন্য নজর দিয়ে দেখা শুরু করো। তারা দুই ভাই একসাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করে, আর রাত হলে সে তার ছোট ভাইকে একটা জায়গায় থাকতে বলে দৌড়ে একটা জায়গায় চলে যায়। ধীরে ধীরে সব মানুষেরা সেখান থেকে চলে যায়, রাস্তাটা পুরো খালি হয়ে যায়। কিহাচি এই অন্ধকারের মধ্যে একা একাই সেখানে বসে তার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। ওইদিকে সেইরোকু ও তার দুইটা ফ্রেন্ড একসাথে মিলে শহরের একটা জায়গায় অনেকগুলো লাইট লাগিয়ে একটা মেশিনের মাধ্যমে অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন করে সেখানে অনেকগুলো লাইট জ্বালিয়ে দেয়। এত উজ্জ্বল আলো দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তখন সেখানে পুলিশ চলে আসে, আর এই কাজ করার জন্য তাদেরকে ধরার জন্য আসতে থাকে। সেইরোকু তার ছোট ভাইকে কোলে নিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে, আর বলে, চারদিকে তাকিয়ে দেখো, এটাই হচ্ছে ইলেকট্রিসিটির পাওয়ার। যদিও এই পাওয়ারটা এখনো অনেক দুর্বল, কিন্তু এই 20th সেঞ্চুরির ইলেকট্রিক্যাল ক্যাটালগের সাথে মিলে আমরা দুইজন একসাথে মিলে এই বিদ্যুতের যুগটা ক্রিয়েট করে ফেলবো। এটা শুনে কিহাচি অনেক খুশি হয়ে যায়, আর বলে, আমি সবসময় আপনার সাথে থাকবো। এখান থেকে গল্পটা 4 বছর সামনে চলে আসে। কিহাচি বাজার থেকে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় একটা লোক অবৈধভাবে মিথ্যা কথা বলে একটা বৃদ্ধা মহিলার কাছে কিছু জিনিস বিক্রি করার চেষ্টা করছে। এটা দেখে সে ওই লোকটাকে ভালো মন্দ কিছু বকাঝকা করে সেখান থেকে চলে আসে। তারপরে তার ভয়েস আমাদের বলতে থাকে, 4 বছর পার হয়ে যাওয়ার পরেও বিদ্যুতের যুগ এখনো আসেনি। ওই সময় আমার বড় ভাই ইলেকট্রিক্যাল ক্যাটালগ নিয়ে দেশের পক্ষ থেকে যুদ্ধ করতে চলে গিয়েছিল। তারপরে সে আর কখনোই ফিরে আসেনি। আমরা একে অপরকে ওয়াদা করেছিলাম যে আমরা একসাথে মিলে বিদ্যুতের যুগ শুরু করে দেব, কিন্তু তিনি এই ওয়াদাটা ভেঙে ফেলেছেন। কিহাচি একটা মন্দিরের মতো জায়গায় এসে কি জানি একটা করতে থাকে। তখন সেখানে একটা মেয়ে চলে আসে এবং তার মনের কথাগুলো সৃষ্টিকর্তার কাছে বলতে শুরু করে। তারপরে মেয়েটার সামনে যখন কিহাচি চলে আসে, তখন মেয়েটা কিহাচিকেই একটা দেবতা মনে করে। যাই হোক, কিহাচি জিজ্ঞাসা করে, তোমার নাম কি? মেয়েটা বলে, তুমি আমার নাম কেন জানতে চাচ্ছ? কিহাচি বলে, ঠিক আছে, তোমার আমাকে বলতে হবে না, তুমি এটার মধ্যে বলো। মেয়েটা ওই যন্ত্রের মধ্যে তার নাম বলে যে, আমার নাম ইনাকো মোমোকাওয়া। কিহাচি এই ডিভাইসেই মেয়েটার ভয়েস রেকর্ড করে তার ভয়েসটাই আবার তাকেই শুনিয়ে দেয়। এটা শুনে মেয়েটা একদম অবাক হয়ে যায়। তখন কিহাচি এরকম একটা মুখ বানিয়ে সে এই মেশিনে মেয়েটার আওয়াজ কিভাবে রেকর্ড করেছে সেই প্রক্রিয়াটা তাকে বোঝাইতে শুরু করে। কিহাচির এত পকর পকর শুনে মেয়েটা একদম বিরক্ত হয়ে যায়,
আর বলে তোমার মুখ বন্ধ করো। কিহাচি ইনাকোকে একটা কাগজ দিয়ে দেয়। কাগজে লেখা ছিল আমরা একটা দোকানে বিভিন্ন যন্ত্রপাতি ঠিক করি, আমার নাম হচ্ছে কিহাচি সাকামোতো। কিহাচি বলে তোমার কিছু ঠিক করার প্রয়োজন হলে আমার কাছে চলে এসো। এটা বলে সে চলে যায়। ইনাকো মনে মনে বলে কত গাধা একটা ছেলে। পরের দৃশ্যে আমরা কিহাচিকে একটা বাড়িতে দেখতে পাই। একটা লোক এসে তাকে বলে আজকে তোমাকে এই মেশিনগুলো মেরামত করতে হবে। লোকটা বলে তুমি যদি বেশি টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাকে এখন অন্য কাজ করতে হবে। আমি তোমার মতো একটা ফালতু ছেলেকে এখানে বিনামূল্যে আর বেশি দিন রাখতে পারবো না। আমি যে কোনো সময় তোমাকে এখান থেকে বের করতে পারি। তখন সে ইয়াজিরো নামের এই ছেলেটার কাছে আসে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা দুইজন একসাথে মিলে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করার জন্য একটু একটু করে একসাথে চেষ্টা করছে। ওইদিকে আমরা অন্য একটা সাদা চুলওয়ালা অনেক ধনী একটা লোককে দেখি। সে তার গাড়িতে করে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে ইনাকো যখন তার বান্ধবীদের সাথে স্কুল থেকে বাড়িতে ফিরে আসছিল তখন সে বলে গতকালকে আমি একটা ছেলের সঙ্গে দেখা করেছিলাম। ওই ছেলেটার কথা আমার মাথায় বারবার শুধু ঘুরে বেড়াচ্ছে। মানে সে এখানে কিহাচির কথা বলছে। ইনাকো যখন তার বাড়ির সামনে আসে তখন ওই সাদা চুলওয়ালা ধনী লোকটা ইনাকোকে বলে তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো, আমার নাম হচ্ছে ইয়োসুকে মিজোই। ইনাকোর বাবা এই লোকটাকে খুবই সম্মানের সাথে বাড়ির ভিতরে নিয়ে যায়। তখন ইনাকোর বড় বোন, যার অল্প কিছু সময় আগেই এঙ্গেজমেন্ট হয়েছে, সেই ইয়োসুকে মিজোইকে দেখে অনেক অবাক হয়ে যায়। দেখে মনে হচ্ছিল তারা দুইজন একে অপরকে অনেক আগে থেকেই চিনে। যাই হোক, বাড়ির ভিতরে ইয়োসুকে ইনাকোর বাবাকে একটা কন্ট্রাক্ট দেখিয়ে বলে এটা সেটার কন্ট্রাক্ট যেটা কিছুদিন আগে আপনি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, আর এই টাকাটা এখনই আমাকে আপনার পরিশোধ করতে হবে। এটা দেখে ইনাকোর বাবা একদম হতবাক হয়ে যায় আর বলে আপনি তো আমাকে আগেই বলেছিলেন যে এই টাকা পরিশোধ করার জন্য আমার কাছে 1 বছর সময় আছে। ইয়োসুকে বলে কিন্তু এখন আমিই বলছি যে এই কন্ট্রাক্টে যা লেখা আছে আপনাকে সেটাই মানতে হবে। ইনাকোর বাবা বলে আজকে আমি এতগুলো টাকা কোথায় পাবো, এই টাকা আমি আজকে পরিশোধ কোনোভাবেই করতে পারবো না। ইয়োসুকে বলে আপনাদের মতো সম্মানিত মানুষেরাও তাদের ওয়াদাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এটা খুবই লজ্জার একটা বিষয়। আপনার বর্তমান আর্থিক অবস্থা দেখে আমার কাছে আপনার জন্য একটা প্রপোজাল আছে, এটা মানা না মানা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। সেটা হলো আমি আপনার ছোট মেয়ে অর্থাৎ ইনাকোকে বিয়ে করতে চাই। এটা শুনে ইনাকোর বাবা ও তার বড় বোন অনেক অবাক হয়ে যায়। ইনাকোর বড় বোন বলে তুমি এত নিচে নামতে পারো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ইয়োসুকে বলে প্রথমত আমার সাথে আপনার সম্মানের সাথে কথা বলা উচিত, তাহলেই আমি আপনার বিষয়ে একটু পজিটিভ কিছু ভাবতে পারবো। আর বিশ্বাস করুন এই প্রস্তাবে আপনার এবং আমাদের দুজনেরই ভরপুর ফায়দা রয়েছে। ইনাকোর বাবা খুবই দুশ্চিন্তায় পড়ে যায় আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এই প্রপোজাল একসেপ্ট করে নেয়। এটা শুনে ইয়োসুকে অনেক খুশি হয়ে যায় আর অনেক জোরে জোরে হাসতে হাসতে বলে আমি আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম। এটা বলে সে পুরো ঘর তছনছ করে সবকিছু উলটপালট করে কি জানি একটা খোঁজার চেষ্টা করতে থাকে। ইনাকোর বাবা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে বলে এখন আমরা আত্মীয় হয়ে গিয়েছি, তার মানে এটাও আমার বাড়ি আর এই বাড়িতে আমি যা মন চায় তাই করতে পারবো। তখন বড় বোন একটা রুম থেকে একটা ছোট বক্স নিয়ে ইনাকোর কাছে আসে। এরকমটা মনে হচ্ছিল যে ইয়োসুকে যেটা খোঁজার চেষ্টা করছে এটা সে অনেক ভালোভাবেই জানে। তখন বড় বোন দেখতে পায় ইনাকো ভুলবশত একটা মেশিনকে ভেঙে ফেলেছে। ইনাকো বলে আমি জানি এই মেশিনটা কে ঠিক করতে পারবে, ওই ছেলেটার নাম হচ্ছে কিহাচি সাকামোতো। সে আমাকে বলেছিল সে এরকম মেশিন ঠিক করার কাজ করে। এই নামটা শুনে বড় বোন একদম অবাক হয়ে যায়। এরকম মনে হচ্ছিল সে এই নামের একটা ছেলেকে অনেক আগে থেকেই চিনে। সে বলে তুমি যত দ্রুত সম্ভব এখনই ওর কাছে চলে যাও আর এই কালো বক্সটা তুমি কিহাচিকে দিয়ে দিও। ইনাকো বলে আপনি কি ওকে চিনেন নাকি? বড় বোন বলে সময় নষ্ট কইরো না, তাড়াতাড়ি চলে যাও। ইনাকো গাড়িতে করে সোজা কিহাচির দোকানে চলে আসে। ইনাকো ভিতরে গিয়ে কিহাচিকে খোঁজার সময় তার মাথায় একটা ভারী বক্স পড়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। কিহাচি ইনাকোকে দেখেই চিনে ফেলে। ওইদিকে ইয়োসুকে সারা বাড়ি খুঁজেও যেটা খোঁজার চেষ্টা করছিল ওইটা কোথাও খুঁজে পায় না। সে খুবই চিন্তিত অবস্থায় ইনাকোর বড় বোনের কাছে দৌড়ে আসে আর রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে আমাকে তাড়াতাড়ি বলে দাও যে ওই ইলেকট্রিক্যাল ক্যাটালগ এখন কোথায় রয়েছে। তখন এই লোকটা বলে এই বাড়ির ছোট মেয়ে কিছুক্ষণ আগে একটা বড় বক্স নিয়ে বাহিরে কোথাও চলে গিয়েছিল। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি ইনাকো অজ্ঞান হয়ে যাওয়ার কারণে কিহাচি তাকে একটা জায়গায় শুইয়ে দিয়েছিল। ইনাকোর জ্ঞান ফিরে আসলে সে খুবই আলোকিত একটা দৃশ্য দেখতে পায় এবং এই ছবিটাকে দেখে সে মনে করে সে হয়তো মারা গিয়েছে এবং তার সামনে তার মা দাঁড়িয়ে আছে। যাই হোক
তার সাথে যখন কিহাচির দেখা হয় তখন সে বলে এটা হচ্ছে একটা ম্যাজিক ল্যান্টার্ন, মানে এটা হচ্ছে একটা পুরাতন দিনের প্রজেক্টর। ইনাকো বলে এত সুন্দর ও ছোট একটা ছবি তুমি কিভাবে এঁকেছো? যে এটা এঁকেছে তার নাম কি? কিহাচি বলে এর নাম হচ্ছে ইয়াজিরো ইয়াগুরা, এটা এরই বাবার বাড়ি, আর এখানে আমি কোন রকম ভাড়া না দিয়ে মাগনা থাকতাছি। ইনাকো জিজ্ঞাসা করে কিন্তু তুমি এই ম্যাজিক্যাল প্রজেক্টর কোন রকম গ্যাস ছাড়া কিভাবে অন করেছিলে? কিহাচি বলে আমি এটা বিদ্যুতের মাধ্যমে করেছিলাম। এই তারগুলোকে আমরা যখন জেনারেটরের মাধ্যমে কানেক্ট করি তখন বিদ্যুৎ এটার মাধ্যমে বাল্বের ভিতরে থাকা ফিলামেন্টে আটকে যায়, আর এটার জন্যই আলো বা হিট তৈরি হয়। আর জাদুই লালটেন এটার মাধ্যমে সেলোফোনের ভিতরে থাকা ছবিগুলোকে বড় করে দেখায়। ইনাকো বলে এরকম জিনিস আমি আমার জীবনে প্রথমবার দেখেছি, এটা তো এই যুগের অনেক বড় ও মহান একটা আবিষ্কার। এই কথাটা শুনে কিহাচির তার বড় ভাইয়ের কথা মনে পড়ে যায়, আর সে একটু দুঃখী হয়ে বলে যে কাগজের তৈরি ফিলামেন্ট অনেক দ্রুতই জ্বলে শেষ হয়ে যায়, এটার জন্যই এই বাল্ব অথবা লাইট বেশি সময় পর্যন্ত জ্বলে থাকতে পারে না। এটা খুবই ছোট ও ক্ষুদ্র একটা জিনিস, এটা কোনো বড় বা গ্রেটেস্ট কোনো ইনভেনশন হতে পারে না। ইনাকো বলে এরকমটা একদমই না। জাদুই লালটেনের মাধ্যমে আমি একটু আগে আমার যেই ছবিটা দেখেছিলাম ওইটা দেখে আমার একদম সত্যি মনে হয়েছিল। আমার মনে হয়েছিল আমি কোনো একটা রূপকথার রাজ্যে রয়েছি। কিহাচি বলে তুমি আমাকে হুদেই মিথ্যা স্বপ্ন দেখিও না। ইনাকো বলে আমি তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি না, আমি তোমার ভিতরে প্রতিভা দেখেছি। তুমি ইলেকট্রিসিটিকে দিয়ে একদিন অনেক বড় কিছু একটা করবে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কিহাচি বলে তুমি এত বোকা কেন? তুমি যাকে তাকে যখন তখন যেমনে দেখো তেমনি বিশ্বাস করে নাও। ইনাকো বলে আমি সবাইকে অনেক সহজেই বিশ্বাস করে নেই, এটাই তো আমার অনেক বড় একটা প্রতিভা, আর এটাই আমি সবচেয়ে ভালো মতো করতে পারি। যাই হোক, ইনাকো তার বড় বোনে দেওয়া ওই বক্স কিহাচিকে দিয়ে বলে আমার বড় বোন বলেছিল যে এই বক্সটা সোজা তোমার হাতে দেওয়ার জন্য। কিহাচি বলে এটার ভিতরে কি আছে? ইনাকো বলে এটার ভিতরে একটা বই আছে, আর ওই বইয়ের উপরে লেখা ছিল ইলেকট্রিক্যাল ক্যাটালগ। এটা শুনে কিহাচি অনেক অবাক হয়ে যায়, আর সে ভাবে এই বইটা তার বড় বোনের কাছে কিভাবে গেল। সে খুবই কিউরিয়াস হয়ে ওই বক্সটা খুলে তার বড় ভাইয়ের ওই 20th সেঞ্চুরির ইলেকট্রিক্যাল ক্যাটালগ বইটা দেখে একদম অবাক হয়ে যায়। তখন সেখানে ইয়োসকে চলে আসে, আর দরজা ভেঙে ভিতরে এসে কিহাচিকে জড়িয়ে ধরে বলে আমি ফাইনালি আমার ওয়াইফকে পেয়ে গিয়েছি। এটা শুনে কিহাচি চিৎকার করে বলে ওই আমি একটা পোলা, তুই কারে কি কস? ইউসকে কিহাচিকে দেখে তাকে ধাক্কা মেরে ইনাকোকে বলে এখন বাড়িতে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। ইনাকো বলে কিন্তু তুমি আমাকে ওয়াইফ বলে কেন ডাকছো? ইউসকে বলে কারণ খুব শীঘ্রই তুমি আমার ওয়াইফ হতে চলেছো। কিহাচি বলে কি তুমি কি এই লোকটাকে বিয়ে করবে? ইনাকো বলে আরে না, জানি না এই লোকটা কি উল্টাপাল্টা কথা বলছে। ইউসকে বলে তোমার বাবা অল্প কিছু সময় আগেই তোমাকে আমার ওয়াইফ বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমার মনে হচ্ছে এই খবরটা শুনে তুমি এতটাই খুশি হয়েছো যে তুমি একদম ভাষা হারিয়ে ফেলেছো। তুমি আমার মতো একজন মানুষের ওয়াইফ হতে চলেছো যে মিজোই পরিবারের একমাত্র ওয়ারিশ, আর তুমি হবে তার রাজ্যের মহারানী। ইনাকো বলে আমি তোমার কিচ্ছু হতে চাই না। এটা শুনে ইউসকের চেহারা এরকম হয়ে যায়। তখন সে জোর করে ওই বইটা কিহাচির কাছ থেকে নেওয়ার চেষ্টা করে, আর জোরাজোরি করতে গিয়ে সে কিহাচির ম্যাজিক্যাল লন্ঠন ভেঙে ফেলে। এটার জন্য কিহাচি প্রচন্ড রাগান্বিত হয়ে যায়, আর তার যন্ত্রের মাধ্যমে ইউসকে কারেন্টের শট খাইয়ে দেয়। তখন ইউসকের সাথে থাকা এই লোকটা কিহাচি আর ইনাকোর ঘাড়ে আঘাত করে তাদেরকে একদম অবশ করে দেয়, আর তারা দুইজন ইনাকোকে নিয়ে সোজা গাড়িতে উঠে যায়। ওইদিকে ইয়াজিরো কিহাচিকে ধরে টান দিলে সে আবার আগের মতো হয়ে যায়, আর ওই বইটা নেওয়ার জন্য দৌড়ে ওই গাড়ির কাছে আসতে থাকে। গাড়ি যখন চলতে শুরু করে তখন কিহাচি সিস্টেম করে একটা রশির মাধ্যমে গাড়িকে আটকে ফেলে। ইনাকো গাড়ির ভিতর থেকেই ওই বইটা কিহাচিকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইউসকে তাকে বাধা দেয়। তখন ড্রাইভার গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দেয়, আর গাড়ি সবকিছুকে ভেঙে সামনের দিকে এগোতে শুরু করে। ইনাকো চিৎকার করে বলে আমাকে গাড়ি থেকে বের হতে দিন। ইউসকে বলে সবার প্রথম তুমি একটু ধীরে কথা বলো, তুমি আমার ওয়াইফ হতে চলেছো, তাই তুমি এত উচ্চ স্বরে কখনোই কথা বলতে পারবে না। তোমার বাবার মান ইজ্জত রাখতে হলে তোমাকে এখন আস্তে কথা বলতে হবে। কিছুক্ষণ পর সে ইনাকোর কাছ থেকে ওই বইটা নেওয়ার চেষ্টা করে, আর এই বইটা নিয়ে একটু হাতাহাতি করতে গিয়ে এই বক্সটা সোজা পানিতে পড়ে যায়। এটা দেখে
দেখে ড্রাইভার দ্রুত গাড়ি থামিয়ে দেয় আর তারা দ্রুত ওই বইটা নেওয়ার জন্য দৌড়ে পানির মধ্যে চলে যায়। এইদিকে কিহাচি বসে বসে অনেক কষ্ট পাচ্ছিল। সে বলছিল ওই পুস্তকটা আমি এইমাত্র হাতে পেয়েছিলাম আর এখনই আমার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওইটা বারবার আমার কাছ থেকে কেন হারিয়ে যায়? দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি ইনাকোর বাবা তাকে একটা গোডাউনে বন্দি করে রেখেছে। ইনাকোর বড় বোন বলে, আপনি এটা কেন করেছেন? আমার এই ছোট বোনটার বিয়ে ওই খারাপ মানুষের সাথে হবে। ইনাকোর বাবা বলে, এইটা তাদেরই প্রস্তাব ছিল, তুমি একটা জিনিস ভেবে দেখো, ইনাকো যদি এখন তাদের ফ্যামিলিতে বউ হয়ে যায় তাহলে তারা আমাদের সমস্ত ঋণ মাফ করে দেবে। যদি আমি এই প্রস্তাব না করে দেই তাহলে কয়েক যুগ ধরে চলে আসা আমাদের এই ব্যবসাটা একেবারে বন্ধ হয়ে যাবে। তুমি কি এই সিদ্ধান্তটা মানতে পারবে? বড় বোন বলে, যত যাই হোক আপনি ইনাকোকে এভাবে গোডাউনে বন্দি করে রাখতে পারেন না। ইনাকোর বাবা বলে, তুমি আমার সমস্যাটাও একটু বোঝার চেষ্টা করো। যেই মেয়েটা অর্থাৎ ইনাকো যেখানে চা বানিয়ে মেহমানদেরকে কিভাবে দিতে হয় সেটাই জানে না, এরকম একটা মেয়েকে কোন পরিবার তাদের বউ বানাবে? আর আরেকটা কথা, মেয়েদের সবসময় বাবার কথা শুনতে হয়। বড় বোন বলে, ইনাকোর এখন মাত্র 15 বছর বয়স, এত দ্রুত বিয়ে দেওয়াটা তার ভবিষ্যতের সাথে একটা খামখেয়ালি করা হবে। অন্যদিকে আমরা কিহাচিকে দেখি, সে রাস্তায় ইনাকোর পোষা প্রাণীকে দেখতে পায় আর তার পিছু করতে করতে সেই গোডাউনে চলে আসে। ইনাকো বসে বসে ভাবছিল, আমি যখন বাবাকে বলেছি আমি ওই ছেলেটাকে বিয়ে করব না তখন বাবা আমাকে অনেক বকা দিয়েছে আর আমাকে গোডাউনে বন্দি করে দিয়েছে। আমার মনে হচ্ছে আমি বাবার কাছে ক্ষমা চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই বাবা যখন আমাকে দেখতে আসবে তখন আমি বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। তখন ইনাকো কিহাচিকে দেখে বলে, কেউ তোমাকে এখানে দেখে ফেললে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। কিহাচি বলে, আমি শুধু এখানে ওই বইটার সম্পর্কে জানতে এসেছি। ইনাকো ওই বইটা কিহাচিকে ফিরিয়ে দেয় আর বলে, গাড়ির ভিতরে আমি চুপ করে বইটা আমার কাছে লুকিয়ে রেখেছিলাম। অন্যদিকে পানির মধ্যে তারা যখন ওই বক্সটা খুঁজে পায় তখন ওই বক্সটা খুলে একেবারে খালি দেখতে পায়। আর এইদিকে কিহাচি বলে, এটা ওই বইটাই যেই বইটা আমার বড় ভাই আমাকে দিয়েছিল আর আমাকে বলেছিল আমার মাথায় বিদ্যুৎ সম্পর্কে যেই সমস্ত কথাবার্তা আসবে ওই সব কিছু আমি এখানে লিখে রাখবো। আমার ভাইয়া আমাকে বলেছিল যে এই 20 সেঞ্চুরিটাই বিদ্যুতের যুগ হবে। ভাইয়া আমাকে অনেক জায়গায় অনেক প্রদর্শনীতেও নিয়ে গিয়েছিল আর আমার সামনে ভবিষ্যৎ নিয়েও অনেক রকম চিন্তা ভাবনা এসেছিল, কিন্তু পরে আমার ভাইয়া যুদ্ধ করতে চলে যায়। তারপরে আর কখনো সে ফিরেই আসেনি। ইনাকো বলে, তুমি তোমার বড় ভাই অর্থাৎ তার কথাগুলোকে অনেক সম্মান করো তাই না? কিহাচি বলে, ভাইয়া আমাকে অনেক রকম স্বপ্ন দেখিয়ে যুদ্ধ করতে চলে যায় আর কখনো ফিরেই আসে না, সে আমাকে অনেক বড় ধোঁকা দিয়েছে। ইনাকো বলে, কিন্তু তোমার কাছে তো এখন এই বইটা রয়েছে। কিহাচি বলে, আমি একটা বিষয় বুঝতে পারছি না যে এই বইটা তোমার বোনের কাছে গেল কিভাবে, আর এটা শুধু বইয়ের অর্ধেক অংশ, বাকি অর্ধেক অংশ কোথায়? আমার ভাইয়া ছিল এক জায়গার আর তোমার বোন ছিল আরেক জায়গার, তারা একে অপরকে চিনল কিভাবে? ইনাকো বলে, হয়তো তারা একে অপরকে অনেক আগে থেকেই চিনত। কিহাচি বলে, কিন্তু তবুও আমার ভাই এত গুরুত্বপূর্ণ একটা বই তোমার বোনকে কেন দিবে? ইনাকো বলে, তুমি কি বলতে চাচ্ছ? তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে আমার বোন কোনো একটা ভুল করেছে। কিহাচি বলে, সেরকম কিছু না, আমি শুধু আমার মনের কথাটা বলছি। ইনাকো বলে, সবার উপরে এভাবে সন্দেহ করাটা একদমই উচিত না। আমরা যখন একে অপরকে বিশ্বাস করব তখনই তো আমাদের মধ্যকার সম্পর্কটা আরো গভীর হবে। কিহাচি বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। কিন্তু কিহাচি যেই মেশিনটার মাধ্যমে উপরে যাবে সে ওই মেশিনটার সাথে কিভাবে কোথাও যেন আটকে যায়, তাই ইনাকো তাকে উপরে যেতে সাহায্য করে। তারা প্রচন্ড কষ্ট করে অনেক কষ্টে উপরে চলে আসে আর এতে তারা দুইজনই অনেক হাঁপিয়ে যায়। ইনাকো বলে, আমি তোমাকে সাহায্য করতে রাজি হয়ে অনেক বড় একটা ভুল করেছি, এখন আমি আবারও নিচে চলে যাচ্ছি। কিহাচি বলে, তোমার কি ফিরে যাওয়াটা ঠিক হবে? তুমি কি ওই লোকটাকে আসলেই বিয়ে করতে চাও? ইনাকো বলে, একদমই না, কিন্তু বাবা তো সব সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। তখন কিহাচি তাকে ফিরে না যেয়ে তার সাথে যেতে বলে। তারা দুইজন একসাথে ছাদের উপরের এই দৃশ্য দেখে অনেক খুশি হয়ে যায়। তখন ইনাকোর বাবা তাদেরকে ছাদের উপরে দেখে ফেলে। তখন ইনাকোর বড় বোন বিষয়টা বুঝতে পেরে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে তার বাবাকে এভাবে ধরে ফেলে। এটা দেখে কিহাচি একটা বড় প্যারাশুটের মতো একটা ঘুড়ি বের করে আর বলে, এটার সাহায্যে আমরা উড়তে পারবো। ইনাকো ইমপ্রেস হয়ে বলে, তুমি তো অনেক কিছুই করতে পারো। কিহাচি বলে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এটা উড়বে কিনা, কারণ এর আগে আমি এটা কখনোই ব্যবহার করিনি। ইনাকো বলে, তার মানে তুমি নিজেকেও সন্দেহ করো? কিহাচি বলে, আসলে ভাইয়া যেগুলো আবিষ্কার করত ওইগুলোর তুলনায় আমার বানানো জিনিসগুলো অতটাও ভালো না।
কিহাচি অনেক ভয় পাচ্ছিল। ইনাকো তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভরসা করি, এখন চলো। তারা দুইজন একসাথে লাফ মেরে ফাইনালি উড়তে শুরু করে। তারা আকাশ থেকে নিচে শহরের সুন্দর দৃশ্য দেখতে থাকে। কিছুক্ষণ পর তারা নিয়ন্ত্রণ হারিয়ে একটা জায়গায় পড়ে যায় আর তাদেরকে ইয়োসকে দেখে ফেলে। তখন একটা লোক তাদেরকে ধরার জন্য আসতে থাকে। এই লোকটার নাম হচ্ছে কেঙ্গো। ইনাকো আর কিহাচি দৌড়ে পালাতে শুরু করে। ইনাকো তাকে নিয়ে একটা ঘরের সামনে চলে আসে। এখানে কিহাচি অন্ধকার দেখে অনেক ভয় পাচ্ছিল। ইনাকো তাকে সাহস দিয়ে তার হাত ধরে তাকে ভিতরে নিয়ে যায়। তখন ওই কেঙ্গো নামের লোকটা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সূর্য ডুবে গেলে যখন অন্ধকার হয়ে যায় তখন তারা ইনাকো আর কিহাচিকে ধরে ফেলে। তখন কিহাচির পকেট থেকে ওই বইটা নিচে পড়ে যায়। কিহাচি বলে, এই বইটা শুধুমাত্র আমার আর আমার বড় ভাই সেইরকুর, এটাতে অন্য কারোর কোনো রকম অধিকার নেই। আমার নাম হচ্ছে কিহাচি সাকামোতো। সেইরকু সাকামোতো আমার বড় ভাই। ইয়োসকে বলে, আমি জানি তুমি ওর ভাই। এটা বলে ইয়োসকে তাদেরকে নিয়ে ইনাকোর বাবার কাছে আসে। আর এই লোকটা কিহাচির কাছ থেকে ওই বইটা নিয়ে ইয়োসকে দিয়ে দেয়। সে বইটা হাতে নিয়ে সেইরকুকে উদ্দেশ্য করে বলে, এখন আমাদের স্বপ্নটা আমাদের বাস্তবায়ন করার সময় চলে এসেছে। এটা বলে সে ওই বইটা পড়তে শুরু করে। কিন্তু সে বলে, এই বইতে আমার কাজের মতো কোনো কথা লেখা নেই, এখানে শুধু ফালতু কথা লেখা আছে। এটা কোন ধরনের ফাইজলামি? সে ওই বইটা একদম পাগলের মতো করে দেখতে থাকে। আর কিহাচিকে বলে, এটা কোনো আসল বই না, এটা একটা নকল বই। তুমি আমাকে নকল বইটা দিয়ে অনেক খুশি হচ্ছ, তাই না? এখন সত্যি করে বলো যে আসল বইটা কোথায়? ইয়োসকে যখন কিহাচিকে এই প্রশ্নগুলো করে তখন কিহাচি একদম অবাক হয়ে যায়। আর এটার সাথে এই এনিমের প্রথম 2টা এপিসোড এখানেই শেষ হয়ে যায়।